আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলছে, যেভাবেই হোক ভাইরাল হতে হবে, যে কোনো মূল্যে নিজের ফলোয়ার্স বাড়াতে হবে। আর এই ফলোয়ার্স বাড়ানোর নেশায় তথাকথিত কিছু সেলিব্রিটি প্রায় মেতে উঠছে ভয়ঙ্কর নোংরা খেলায়। কেউ মিথ্যে তথ্য ছড়িয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করে, কেউ নিজের জীবনের সাথেই বিপজ্জনক স্ট্যান্ড করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, আবার কেউ অশ্লীলতা ছড়িয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এমনও কিছু সাইকো আছে যারা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বাড়ানোর জন্য নিজের কাপড় খুলতেও দ্বিধাবোধ করে না। কিন্তু মনুষ্যত্ব, বিবেক কিংবা লাজলজ্জা সমস্ত কিছু বিসর্জন দিয়ে ফলোয়ার্স বাড়ানোর এই নেশা পরবর্তীতে কতটা ভয়ানক পরিণাম বয়ে আনতে পারে তা অনেকের ধারণার বাইরে। আজকের গল্প এমনই এক বিপদগামী সেলিব্রিটিকে নিয়ে, যে সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ার্স বাড়ানোর জন্য মেতে উঠেছিল এক নোংরা খেলায়। তার একটা উগ্র লাইফস্টাইল আর কিছু ভুল কেড়ে নিয়েছে তিনটি জীবন। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ ফলোয়ার্সের কথা। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই গল্পটি। ঘটনাটা শুরু হয়েছিল নীলাম শর্মা নামের এক অভিনেত্রীর মৃত্যুর সংবাদের মধ্য দিয়ে। মাত্র ৩০ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী নীলাম শর্মার। অভিনেত্রীর মৃত্যুতে তার ভক্তদের উপর শোকের ছায়া নেমে আসে, কিন্তু অভিনেত্রীর পরিবার তার ডেড বডি মিডিয়ার সামনে প্রকাশ করে না। তারা জানায়, মৃত্যুর আগে অভিনেত্রী বলেছিল তার মৃত্যুর পর যেন তার ডেড বডি ভক্ত কিংবা মিডিয়া কারোর সামনে প্রকাশ করা হয় না। তার শেষক্রিয়াকর্ম যেন সবার অলক্ষ্যে হয়, এটাই ছিল তার শেষ ইচ্ছা। তাই তার ইচ্ছে মতোই সব কিছু করা হয়েছে। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু মৃত্যুর ৩ দিন পর জানা যায় নীলাম শর্মা আসলে জীবিত আছে। তার মৃত্যুর সংবাদটা ছিল সম্পূর্ণ মিথ্যা, এমনকি তার কখনো ক্যান্সারও হয়নি। ৩ দিন পর নীলাম শর্মা সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছিল ক্যান্সারের ব্যাপারে সবাইকে সতর্ক করার জন্য সে এমনটা করেছে। অভিনেত্রী নীলাম শর্মা পুরো নাটকটা সাজিয়েছিল ভাইরাল হওয়ার জন্য, যাতে সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার বৃদ্ধি পায়। এই ব্যাপারটা সবার মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মিথ্যা খবর ছড়ানোর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি। এ কারণে ভাইরাল হওয়ার জন্য মানুষ যা খুশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, কিন্তু এসবের প্রভাব পড়ছে সাধারণ মানুষের মধ্যে। অভিনেত্রী নীলাম শর্মার মতো একই পথে হাঁটতে চলেছে আরও এক অভিনেত্রী, যার নাম হিয়া বোস। হিয়া বোস একসময় একজন জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী ছিল। বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছে সে। এর মধ্যে হিয়ার সবথেকে হিট এবং ফেমাস সিরিয়াল ছিল লক্ষ্মী নামক একটা সিরিয়াল। সেখানে হিয়ার ক্যারেক্টারের নামও ছিল লক্ষ্মী। সিরিয়াল প্রেমীরা সে সময় হিয়ার জন্য এক প্রকার পাগল ছিল বলা চলে, এমনকি সবাই তাকে লক্ষ্মী নামেই চিনত। কিন্তু বর্তমানে লক্ষ্মী খ্যাত এই অভিনেত্রীর মার্কেট একেবারে ডাউন হয়ে গেছে। কোনো প্রডিউসার তাকে কাজ দিচ্ছে না। এর মূল কারণ হলো সোশ্যাল মিডিয়ায় হিয়ার ফলোয়ার্স অনেক কম। শুধুমাত্র ফলোয়ার্স বেশি থাকায় হিয়ার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন অভিনেত্রীদের দিয়ে কাজ করাচ্ছে প্রডিউসাররা। ওটিটি প্ল্যাটফর্মের বেশ কয়েকটা সিরিজে কাজ করার চেষ্টা করেছিল সে, কিন্তু ফলোয়ার কম থাকার কারণে তারা হিয়াকে নেয়নি। তাই হিয়া বোস নিজের পাবলিসিটি এবং ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য বোল্ড ফটোশ্যুট করতে শুরু করেছে। বেশিরভাগ ফটোশ্যুট হয় অল্প কাপড় পরে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। হিয়ার সমস্ত ছবি ক্যাপচার করে সৌম্য নামের একটা ফটোগ্রাফার। সে মূলত হিয়ার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। হিয়ার ফটোশ্যুট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্রোফাইল সব কিছু হ্যান্ডেল করে সে। রাতের বেলা হিয়া নিজের ফ্ল্যাটে ফটোশ্যুট করছিল। এই ফ্ল্যাটে হিয়া ভাড়া থাকে। ওই সময় হিয়ার বড় ভাই পল্লব বোস চলে আসে। কোনো একটা প্রয়োজনে হিয়া তাকে ডেকেছে। পল্লব আজ প্রথমবার হিয়ার এখানে এসেছে। বাড়ির ঠিকানা বুঝতে না পেরে সে বেশ কয়েকবার হিয়াকে কল করেছিল, কিন্তু হিয়া ফটোশ্যুটে ব্যস্ত থাকায় ফোন রিসিভ করতে পারেনি। তাই পল্লব একাই খুঁজে খুঁজে চলে এসেছে। পল্লব বাড়িতে ঢোকার পরপরই সৌম্য বলে, তোরা কথা বল, আমি বরং কেক নিয়ে আসি। পল্লব জিজ্ঞেস করে, কিসের কেক? হিয়া বলে, আমার বোল্ড ছবিগুলোর কথা তো খুব মনে থাকে তোদের, অথচ আমার জন্মদিনের কথা ভুলে গেছিস। পল্লব বলে, কী জন্য দেখেছিস বল? হিয়া বলে, একটু অপেক্ষা কর, সব জানতে পারবি। পল্লব হিয়ার বাড়িতে আসার পর থেকে পল্লবের স্ত্রী বারবার কল করেই যাচ্ছে। পল্লব হিয়ার সামনে তার কল রিসিভ করে না। সে ওয়াশরুমে গিয়ে স্ত্রীর সাথে কথা বলে। পল্লবের স্ত্রী জিজ্ঞেস করে, বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলেছ? পল্লব বলে, আমি তো সবেমাত্র এলাম, কথা বলার সময় তো পাইনি। পল্লবের স্ত্রী বলে, এই বাড়িটা বিক্রি না হলে কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। মূলত হিয়া নিজেই পল্লবকে ডাকলেও পল্লব সুযোগের সৎ ব্যবহার করে বাড়ি বিক্রির কথা হিয়াকে বলতে এসেছে। পৈতৃক সম্পত্তি হিসেবে পল্লবের বাড়িতে হিয়ারও অংশীদারিত্ব রয়েছে, তাই পল্লব হিয়ার পারমিশন ছাড়া বাড়িটা বিক্রি করতে পারছে না।
হিয়ার সাথে দেখা করতে আসার আগেই পল্লব ফোনে সব কিছু বলেছিল হিয়াকে। তাই ওয়াশরুম থেকে বের হয়েই পল্লব বাড়ি বিক্রির কাগজ বের করে হিয়াকে সিগনেচার দিতে বলে। তখনই সৌম্য কেক নিয়ে চলে আসে। তাই হিয়া বলে, এটা পরে দেখছি, আমার কিছু জরুরি কথা আছে, সেগুলো আগে বলি। হিয়া পল্লবকে জরুরি কথাটা বলতেই যাবে, তখনই অনিন্দ নামের এক ব্যক্তি চলে আসে। অনিন্দ মূলত হিয়ার বয়ফ্রেন্ড, কিন্তু আজকের জন্মদিনের পার্টিতে হিয়া অনিন্দকে ইনভাইট করেনি। অনিন্দ তবুও ফুল নিয়ে চলে এসেছে তাকে উইশ করতে। হিয়া অনিন্দকে দেখে একটু অবাক হয়ে বলে, তুমি আসবে বলনি কেন? সে বলে, তোমার কাছে আসার আগে কি পারমিশন নিয়ে আসতে হবে নাকি? সে অনবরত মদ পান করেই যাচ্ছিল। তাই হিয়া তাকে সাবধান করে দিয়ে বলে, আমার ভাই এসেছে, দয়া করে কোনো সিন ক্রিয়েট করো না। অনিন্দ বলে, তোমার তো ভাইয়ের অভাব নেই, তাই এটা অরিজিনাল তো নাকি ডুপ্লিকেট? অনিন্দের এই সমস্ত কথা শুনে হিয়া প্রচুর বিরক্ত বোধ করে। তবু সে অনিন্দকে বাড়ির ভেতরে নিয়ে যায়। বার্থডে পার্টির সমস্ত আয়োজন দেখে অনিন্দ বলে, আমাকে ছাড়াই এত আয়োজন করেছ? হিয়া বলে, কোনো আয়োজন না, এগুলো প্ল্যানের একটা অংশ, আমরা একটা ইন্টারেস্টিং প্ল্যান করেছি। এরপর সৌম্য প্ল্যান বলতে শুরু করে। সৌম্য বলে, কিছুদিন আগে অভিনেত্রী নীলাম শর্মার একটা নিউজ ভাইরাল হয়েছিল, সে ক্যান্সারে মারা গেছে। কিন্তু 3 দিন পর সে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছিল এটা ক্যান্সারের ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য করেছে। এসবের ফলে ওই অভিনেত্রীর ফলোয়ার্স বেড়ে গেছে। এরকম একটা প্ল্যান আমরাও হিয়ার ফলোয়ার্স বাড়ানোর জন্য করেছি। আমরা সবাই জানিয়ে দেব একসময়ের জনপ্রিয় ক্যারেক্টার লক্ষ্মী খ্যাত হিয়া বোস আর জীবিত নেই, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। এরপর 3 দিন পর সোশ্যাল মিডিয়ায় হিয়ার একটা ভিডিও আসবে, সেখানে হিয়া বলবে এটা হার্ট অ্যাটাকের জন্য একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ছিল। এরপর সৌম্য জানায় সৌম্যর একটা রিসোর্ট আছে, বরগুনা নাম, খুব নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গায় রিসোর্টটা। সচরাচর লোকজন খুব একটা যায় না সেখানে। হিয়া কিছুদিন সেখানেই লুকিয়ে থাকবে। হিয়ার ব্যাপারে শুধু রিসোর্টের কেয়ারটেকার জানবে। কেয়ারটেকার সৌম্যের অনেক বিশ্বস্ত, তাই কেয়ারটেকারকে নিয়ে কোনো টেনশন নেই, সে কাউকে কিছু বলবে না। হিয়া রিসোর্টে যে কয়দিন লুকিয়ে থাকবে ফোন থেকে পুরোপুরি দূরে থাকবে, সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট জগৎ থেকে পুরোপুরি ডিসকানেক্ট থাকবে, তবে এই প্ল্যানটা সফল হবে। সমস্ত প্ল্যান বলার পর হিয়া পল্লবকে বলে, তোকে এই প্ল্যানের ব্যাপারে জানানোর জন্যই ডেকেছিলাম, এই ব্যাপারটা যেন বারবার কানে না যায়, বাবা এসব সহ্য করতে পারবে না। সে তখন বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, এই ফালতু প্ল্যানটা কার? হিয়া জানায় সৌম্যর। অনিন্দ বলে, কেন তোমাদের নোংরা ফটোশ্যুট দিয়ে আর কাজ হচ্ছে না নাকি? এখন মানুষের ইমোশন নিয়ে খেলার প্ল্যান করছো? খেলো, যত নোংরা খেলা আছে, খেলতে খেলতে একদিন মরবে তুমি। কথা বলে অনিন্দ রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সৌম্য হিয়ার ভিডিও রেকর্ড করতে শুরু করে, যেখানে হিয়া বলবে, আমি মারা যাইনি, এটা হার্ট অ্যাটাকের একটা সতর্কবার্তা ছিল। কিন্তু হিয়া কিছু বলার আগেই অনিন্দ ক্যামেরার সামনে এসে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তাই হিয়া তার সাথে রাগারাগি করতে শুরু করে। অনিন্দের সাথে হিয়ার ঝামেলা চলছে দেখে সৌম্য কাজের অজুহাত দেখিয়ে বলে, আমাকে চলে যেতে হবে। হিয়া বলে, তুই বরং পরশু রিসোর্টে চলে আয়, সেখানে ভিডিওটা রেকর্ড করা যাবে। অনিন্দ পিঞ্চ করে বলে, হ্যাঁ যাও, ওখানে তো নিরিবিলি পরিবেশ, তোমাদের সুবিধা হবে। আসলে অনিন্দ সৌম্যকে একদম সহ্য করতে পারে না। অনিন্দের ধারণা হিয়া এবং সৌম্যের মধ্যে কোনো সম্পর্ক আছে। হিয়া অনিন্দকে বলে, সৌম্য শুধুমাত্র আমার মার্কেটিং ম্যানেজার, বর্তমানে আমার যে 2 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে না, সেটা শুধু সম্ভব হয়েছে সৌম্যর জন্য। অনিন্দ বলে, সৌম্যের জন্য মোটেও তোমার ফলোয়ার্স বাড়েনি, তুমি ফলোয়ার্স বানিয়েছ তোমার শরীর দেখিয়ে। এসব বলে অনিন্দ চলে যায়। এরপর পল্লব বলে, আমাকে চলে যেতে হবে, তুই সিগনেচারটা তাড়াতাড়ি করে দে। হিয়া বাড়ি বিক্রির পেপারটা সিগনেচার করতে গিয়ে দেখে সেখানে তাদের বাবার কোনো সিগনেচার নেই। তাই হিয়া জিজ্ঞেস করে, বাবার সিগনেচার কোথায়? বাবা জানে তো তুই বাড়িটা বিক্রি করছিস? পল্লব বলে, বাবার সিগনেচার নিতে ভুলে গেছি, তুই তোর সিগনেচারটা করে দে, আমি পরে বাবার কাছ থেকে করে নেব। হিয়া বলে, আগে তুই বাবার কাছ থেকে সিগনেচার করে নে, পরশু তুই রিসোর্টে চলে আসিস, আমার সিগনেচারটা আমি সেখানেই করে দেব। পল্লবের কাছে আর কোনো অপশন না থাকায় পল্লব হিয়ার কথা মেনে নেয়। পরদিন সকালে হিয়া রিসোর্টে চলে যায়। যদিও হিয়া গাড়িতে করে যাচ্ছিল, তবুও রাস্তা থেকে হিয়ার একজন ফ্যান হিয়াকে চিনে ফেলে। ওই ফ্যান চিৎকার করে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে শুরু করে। হিয়া নিজের মুখ ঢেকে ওই ফ্যানকে ইগনোর করে। হিয়া রিসোর্টে পৌঁছানোর পর হিয়ার মৃত্যুর নিউজ পাবলিশ করা হয়। প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হয় অভিনেত্রী হিয়া বোস না ফেরার দেশে চলে গেছে। মাত্র 30 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। হিয়া তখন রিসোর্টে রিল্যাক্স করছিল। রিসোর্টে পৌঁছানোর পর থেকে অনিন্দ বারবার হিয়াকে কল করতে থাকে। হিয়া তার ফোনটা নিজের ফ্ল্যাটে রেখে রিসোর্টে গিয়েছে, যেন কেউ তাকে স্ট্রেস করতে না পারে। তাই অনিন্দ বারবার রিসোর্টের কেয়ারটেকার শ্যামলের ফোনে কল করছিল। শ্যামলাল ফোনটা হিয়াকে দেওয়ার জন্য হিয়ার রুমে যায়। রুমে ঢুকেই শ্যামলাল হিয়ার দিকে লালসার দৃষ্টিতে তাকায়। হিয়া ব্যাপারটা বুঝতে পারে না। হিয়া শ্যামলালের কাছ থেকে ফোনটা নিয়ে অনিন্দের সাথে কথা বলে। অনিন্দ গতরাতে ঘটনার জন্য তার কাছে ক্ষমা চায়।
অনিন্দ বলে, তোমার পাশে অন্য কোনো ছেলেকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, আমার মাথা ঠিক থাকে না। হিয়া বলে, তুমি প্রতিবারই এমনটা বলো। অনিন্দ রিসোর্টে এসে একবার হিয়ার সাথে দেখা করতে চায়। হিয়া বলে, এখানে আসার কোনো প্রয়োজন নেই তোমার। এই বলে হিয়া ফোনটা কেটে দেয়। এর কিছুক্ষণ পর সৌম্য কল করে। সৌম্য জানায়, হিয়ার মৃত্যুর নিউজটা একদম ভাইরাল হয়ে গেছে। হিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হিয়ার মৃত্যু নিয়ে একটা রিল ভিডিও পাবলিশ করা হয়েছিল। সেই রিল ভিডিওতে প্রায় 7 মিলিয়ন ভিউ হয়েছে। হিয়া অনেক খুশি হয়ে সৌম্যকে বলে, তোর কারণে এটা সম্ভব হয়েছে, তুই আমার কাছে একটা ট্রিট ডিজার্ভ করিস। সৌম্য বলে, তাহলে সন্ধ্যায় আমি রিসোর্টে চলে আসি, আমার ট্রিটটা তখন দিস। ফোন রেখে দিয়ে হিয়া শ্যামলালকে বলে, আজ সন্ধ্যায় আমার ভাই এবং সৌম্য আসবে, তুমি ওদের জন্য চিংড়ি এবং কাঁকড়া সহ আরও কিছু খাবারের ব্যবস্থা করো। শ্যামলাল বলে, সন্ধ্যায় আমাকে বাড়িতে যেতে হবে, আমার স্ত্রী প্রেগনেন্ট, তার শরীরের অবস্থা খুব একটা ভালো না, আমাকে তার কাছেই থাকতে হবে, একদম সকালবেলা আমি আবার ফিরে আসব। হিয়া তখন চিন্তিত হয়ে বলে, তুমি না থাকলে সন্ধ্যায় খাবারের আয়োজন কে করবে? শ্যামলাল বলে, আপনাকে চিন্তা করার প্রয়োজন নেই, আমি খাবারের ব্যবস্থা করে তারপর যাব। হিয়া শ্যামলালকে সমস্ত খাবারের মেনু জানিয়ে দেয় এবং দ্রুত বাজারে যেতে বলে। সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু পরদিন সকালবেলা এমন একটা নিউজ আসে যা সকলের কল্পনার বাইরে। সকালবেলা শ্যামলাল পুলিশ স্টেশনে কল করে জানায়, বগুড়ার রিসোর্টে একটা ডেড বডি পাওয়া গেছে। ইন্সপেক্টর খাসনবিস এবং সাব ইন্সপেক্টর অদিতি ঘটনাস্থলে যাওয়ার জন্য রেডি হয়। ওসি বর্মন তখনও পুলিশ স্টেশনে যায়নি, তাই খাসনবিস এবং অদিতি ব্যাপারটা বর্মনকে জানানোর জন্য তার বাড়িতে চলে যায়। বর্মন তখনও ঘুমাচ্ছিল। খাসনবিস এবং অদিতি বর্মনকে ডেকে তোলে। এরপর বগুড়ার রিসোর্টের ডেড বডির ব্যাপারে জানায়। বর্মন ফ্রেশ হয়ে খাসনবিস এবং অদিতিকে নিয়ে বগুড়ার রিসোর্টে চলে যায়। এখানে আমরা দেখি রিসোর্টের বিছানায় হিয়ার ডেড বডি পড়ে আছে। তার শরীরে লাল শাড়ি এবং ভারী গহনা, তাকে দেখতে একদম নতুন বউয়ের মতো লাগছে। হিয়ার মৃত্যুর আগে হয়তো হিয়া লাল চুকচুকে বউ সেজেছিল, অথবা কেউ তাকে বউ সাজিয়ে হত্যা করেছে। হিয়ার ডেড বডি দেখে বর্মন কিছুটা ঘাবড়ে যায়। ক্রাইম স্পটে ডেড বডি দেখে বর্মনের ঘাবড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্মনের মেয়ে। কোনো একটা কারণে বর্মন হিয়ার মাঝে নিজের মেয়েকে দেখতে পাচ্ছিল। অন্যদিকে সৌম্য হিয়ার মৃত্যুর কথা জানার আগেই প্ল্যান অনুযায়ী হিয়ার রেকর্ড করা ভিডিওটা পাবলিশ করে দেয়, যেখানে হিয়া বলছিল, কি ভেবেছেন আমি হার্ট অ্যাটাকে মারা গেছি? আমি আসলে এখনও বেঁচে আছি। আমার হার্ট অ্যাটাকে মৃত্যুর নিউজটা ছিল আমার পক্ষ থেকে একটা অ্যাওয়ারনেস ভিডিও। আমি তো দিব্যি সুস্থ, কিন্তু আমার হার্ট অ্যাটাকের নিউজ শুনে আপনাদের কারো হার্ট অ্যাটাক হয়ে যায়নি তো? ভিডিওটা আপলোড করার পর সৌম্য জানতে পারে হিয়া আর বেঁচে নেই। যাই হোক, পুলিশ অফিসাররা ক্রাইম স্পট অর্থাৎ হিয়ার পুরো রুম ভালোভাবে সার্চ করে দেখে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করেও তারা তেমন কোনো এভিডেন্স পায় না। কিন্তু হিয়ার ভিডিওর ব্যাপারটা বর্মনের কাছে একটু সন্দেহজনক মনে হয়। হিয়ার প্রথম ভিডিও যেখানে বলা হয়েছিল হিয়া হার্ট অ্যাটাকে মারা গেছে, সেটা আপলোড করা হয়েছিল সোমবার বিকাল 4টায়। আর হিয়া হার্ট অ্যাটাকে মারা যায়নি, বেঁচে আছে, এই ভিডিওটা আপলোড করা হয়েছে আজ সকাল 6টায়। দুটো ভিডিও আপলোড করার মধ্যবর্তী গ্যাপ পুরো 38 ঘন্টা। গতরাতে রিসোর্টের কেয়ারটেকার শ্যামলাল নিজের বাড়িতে চলে যায়। সন্ধ্যায় হিয়ার ভাই এবং সৌম্যর আসার কথা ছিল। প্রাথমিক ইনভেস্টিগেশনে এতটুকু তো পুলিশ জানতে পেরেছিল, কিন্তু রিসোর্টের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকায় কে কখন এসেছে আর কখন চলে গেছে কিছুই জানতে পারে না পুলিশ। বর্মনের কাছে একটা ব্যাপার অনেক বেশি খটকা লাগে। হিয়ার শাড়িটা পরা ছিল নাইট ড্রেসের উপর। কেউ যদি হিয়াকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে হত্যা করার আগে কেন তাকে নতুন বউয়ের মতো সাজিয়েছিল? এটা আসলে মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট, এটা নিয়েও ডাউট হচ্ছিল বর্মনের। যেহেতু কোনো কিছুই ক্লিয়ার না, তাই বর্মন হিয়ার ডেড বডি দ্রুত পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয় এবং খাসনবিসকে শ্যামলালের ফোন ট্রেস করে বের করতে গতদিন কে কতবার কল করেছিল সেটা বলে। এর মাঝে বিভিন্ন নিউজ চ্যানেলের কাছে হিয়ার মার্ডারের নিউজটা পৌঁছে যায়। তারা আসল তথ্য জানার জন্য পুলিশকে কল করতে থাকে। বাধ্য হয়ে বর্মন একটা কল রিসিভ করে বলে, এখন পর্যন্ত পোস্টমর্টেমের রিপোর্ট আসেনি, রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। এরপর বর্মন ফোনটা কেটে দিয়ে খাসনবিসকে আর কোনো সাংবাদিক কল করলে রিসিভ করবে না। ইনভেস্টিগেশনের জন্য বর্মন সৌম্যকে পুলিশ স্টেশনে ডেকে নেয়। পুলিশ স্টেশনে গিয়ে সৌম্য নিজের পরিচয় দিয়ে বর্মনকে বলে, ওই রিসোর্টটা আমার, আমি শ্যামলালকে বলেছিলাম আপনাকে কল করে হিয়ার মৃত্যুর ব্যাপারটা জানাতে। বর্মন সৌম্যকে জিজ্ঞেস করে, ওই সময় আপনি কোথায় ছিলেন? সৌম্য বলে, আমি তোমার বাড়িতে অর্থাৎ কলকাতায় ছিলাম। এরপর বর্মন বলে, আমরা আপনার রিসোর্টের কেয়ারটেকার শ্যামলালের সাথে কথা বলেছি। শ্যামলাল বলেছিল সে রাতের বেলা নিজের বাড়িতে চলে যায়। সকালবেলা যখন রিসোর্টে ফেরে তখন হিয়ার রুমের দরজা বন্ধ ছিল। এরপর সকাল 9টার দিকে শ্যামলাল ব্রেকফাস্ট নিয়ে হিয়ার রুমে গেলে হিয়ার ডেড বডি দেখতে পায়। তো আপনার এই শ্যামলাল কতদিন থেকে আপনার রিসোর্টে কাজ করে?
সৌম্য বলে, যেদিন আমার রিসোর্ট ওপেন হয়েছে সেদিন থেকেই। এত বছরে কখনো ওর মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি। বর্মন বলে, মানুষের খারাপ দিকগুলো সহজে দেখতে পাওয়া যায় না। এরপর বর্মন সৌম্যকে জিজ্ঞেস করে, আপনি গত রাতে কখন রিসোর্টে গিয়েছেন? সৌম্য বলে, সন্ধ্যা 7টা কিংবা 7:30টায় গিয়েছি, এক্স্যাক্ট টাইম বলতে পারবো না। বর্মন বলে, আমরাও জানতে পারবো না, কারণ রিসোর্টের সিসিটিভি ক্যামেরা আপনি বন্ধ করে রেখেছেন। ক্যামেরা যদি বন্ধ করেই রাখবেন তাহলে লাগানোর কি প্রয়োজন? সৌম্য বলে, আসলে আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। মাঝে মাঝে আমার ক্লায়েন্টদেরকে নিয়ে ফটোশ্যুট করার জন্য এই রিসোর্টে আসি। মেয়ে মডেলরা সিসিটিভি ক্যামেরা থাকলে কমফোর্ট ফিল করে না, এই কারণেই বেশিরভাগ সময় ক্যামেরা বন্ধ থাকে। আমি কখন রিসোর্টে গিয়েছিলাম সেটার এক্স্যাক্ট টাইম আপনি আমার ফোনের গুগল আইডেন্টিটি চেক করলেই জানতে পারবেন। বর্মন সময় থেকে একটু ব্যাকডেটেড ছিল, যার কারণে গুগল আইটিনারি কি সে বুঝতে পারছিল না। এর মাঝে অদিতি এসে বর্মনকে জানায়, হিয়ার ফোনের লোকেশন ট্রেস করে জানা গেছে ঘটনার আগের দিন রাত থেকেই হিয়ার ফোন তার নিজের ফ্ল্যাটে বন্ধ অবস্থায় আছে। বর্মন অদিতিকে বলে, তুমি এবং খাসনবিস ব্যাপারটা হ্যান্ডেল করো। এরপর বর্মন একটু সাইডে গিয়ে অদিতিকে বলে, গুগল আইটিনারি কী জিনিস তুমি নিশ্চয়ই জানো, তুমি কি আমাকে শিখিয়ে দিতে পারবে? অদিতি বলে, অবশ্যই পারবো। অদিতি চলে যাওয়ার পর বর্মন আবারও সৌম্যকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। গতরাতে সৌম্য রিসোর্টে যাওয়ার পর হিয়ার রুমের সামনে গেলে দেখতে পায় দরজাটা ভেতর থেকে লাগানো। রুমের ভেতর থেকে হিয়ার ভাই পল্লবের আওয়াজ শোনা যায়। পল্লব অনেকটা জোর করে হিয়ার কাছে সিগনেচার করিয়ে নেয়। বাইরে থেকে বোঝা যাচ্ছিল পল্লব হিয়ার সাথে জোর জবরদস্তি করছে। কেন হিয়া সিগনেচারটা করবে? পল্লব চিৎকার করে বলতে থাকে, এতদিন তুই আমার ভালো রূপটা দেখেছিস, কিন্তু এখন আমার খারাপ রূপটা দেখবি। এসব বলতে বলতে পল্লব রিসোর্ট থেকে বের হয়ে যায়। পল্লবের এমন আচরণে হিয়া প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায়। সৌম্য হিয়ার রুমে যাওয়ার পর হিয়া অনেক দুঃখ করে সৌম্যকে বলেছিল, আমার আশেপাশের মানুষগুলো সবাই স্বার্থপর, একদিন হুট করে শুনবি এদের কারণে আমি মরে গেছি। এরপর হিয়া নিজেকে সামনে নিয়ে ভিডিও শ্যুট করতে শুরু করে, যেখানে সে বলছিল হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়নি, বরং এটা ছিল অ্যাওয়ারনেস ভিডিও। ভিডিও শ্যুট করার শেষে সৌম্য চলে যাবে, ঠিক তখনই অনিন্দ চলে আসে। অনিন্দ সৌম্যকে রিসোর্টে দেখে প্রচণ্ড রেগে যায়। সে সৌম্যর সাথে খুব বাজে বিহেভ করে এবং এক পর্যায়ে সৌম্যর গায়ে হাত পর্যন্ত তোলে। পরিস্থিতি এতটাই বাজে হয় যে হিয়া সৌম্যকে রিসোর্ট থেকে চলে যেতে বলে। সৌম্য চলে যাওয়ার সময় শুনতে পাচ্ছিল অনিন্দ হিয়াকে বলছে, কি ভেবেছিস তোর কুকর্মের কথা আমি কখনো জানতে পারবো না? আজ আমি তোকে মেরেই ফেলবো। অনিন্দের হাতে মার খেয়ে সৌম্য অনেক বেশি অপমানিত বোধ করে, তাই সে হিয়াকে বাঁচানোর চেষ্টা না করেই চলে যায়। এরপর সৌম্য যখন গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই হিয়ার চিৎকার শুনতে পায়। এতটুকু শুনে বর্মন ধারণা করে অনিন্দ নয়তো পল্লব দুজনের মধ্যে একজন হিয়াকে হত্যা করেছে, কিন্তু বর্মন এটা বুঝতে পারছিল না হত্যাই যদি করবে তবে সাজালো কেন। বর্মন চিন্তা করতে থাকে মার্ডারের মোটিভ কি হতে পারে, পার্সোনাল শত্রুতা নাকি প্রপার্টির ঝামেলা, অবৈধ সম্পর্ক নাকি জেলাসি। হিয়া মারা গেলে কার লাভ সব থেকে বেশি? খাসনবিস বলে, স্যার আমার মনে হয় খুনটা অনিন্দ করেছে, ওই দিন রিসোর্টে শেষ পর্যন্ত সে ছিল। বর্মন বলে, খুনটা হিয়ার ভাইও করতে পারে আবার নাও করতে পারে, কেসটা অনেক জটিল। বর্মন জিজ্ঞাসাবাদের জন্য অনিন্দকে ডেকে নেয়। বর্মন অনিন্দর কাছ থেকে হিয়ার ব্যাপারে জানতে চায়। অনিন্দ জানায় বর্মনের সাথে হিয়ার প্রথম দেখা হয়েছিল হোটেলের উদ্বোধন অনুষ্ঠানে, হিয়া এসেছিল গেস্ট হিসেবে। অনিন্দ জানায় ওই দিন উদ্বোধন অনুষ্ঠানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। হিয়াকে দেখার জন্য অসংখ্য মানুষ আসে। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একটা ছেলে হিয়াকে দেখে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে শুরু করে। ছেলেটা জানায় তার মা অনেক অসুস্থ, সে হিয়ার অনেক বড় একজন ফ্যান, সে হিয়াকে একবার সামনে থেকে দেখতে চায়। ওই ছেলেটার কথায় হিয়া ওই দিন ছেলেটার মায়ের সাথে দেখা করতে যায়। এই ব্যাপারটা অনিন্দের অনেক ভালো লাগে। একজন সেলিব্রিটি হয়েও অপরিচিত একজন মানুষের জন্য হিয়ার মমত্ববোধ অনিন্দকে মুগ্ধ করে। হিয়ার ভালো মানসিকতা দেখে সে হিয়াকে ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে দুজনেই একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। 3 বছর ধরে ছিল তাদের সম্পর্ক, কিন্তু গত 1 বছর ধরে হিয়া নিজের কাজ নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। একদিন অনিন্দ হিয়ার ফ্ল্যাটে গেলে দেখতে পায় হিয়া প্রচণ্ড ডিপ্রেসড। অনিন্দ হিয়ার কাছে জানতে চায় কি হয়েছে। হিয়া ক্ষুব্ধ হয়ে বলে, প্রডিউসাররা সবাই ফলোয়ার্স নিয়ে পড়ে আছে, আমার ফলোয়ার্স নেই বলে কোনো ভ্যালু নেই, যাদেরকে নিচ্ছে তারা কেউই আমার থেকে যোগ্য না। আমি লক্ষ্মীর মতো একটা ফেমাস সিরিয়াল করেছি, 1000 এপিসোড কমপ্লিট করেছি, ওরা তো 150টা এপিসোডে দিতে পারবে না, পারলে করে দেখাক না আমার মতো একটা সিরিয়াল। অনিন্দ হিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, এসব নিয়ে কোনো চিন্তা করো না, তোমার কি লাগবে তুমি আমাকে বলো। হিয়া বলে, আমার ফলোয়ার্স লাগবে। ওই দিনের পর থেকে হিয়া ফলোয়ার্স বাড়ানোর নেশায় মেতে ওঠে। এরপর হিয়ার জীবনে আসে ফটোগ্রাফার সৌম্য। তার বুদ্ধিতে হিয়া একের পর এক বোল্ড ফটোশ্যুট করে। ফলোয়ার্স বাড়ানোর নেশায় হিয়া বেহায়াপনার চরম পর্যায়ে নেমে যায়। তবে এসব কারণে হিয়ার ফলোয়ার্স আগের তুলনায় বাড়ছিল, তাই সে আরও বেশি উৎসাহ পাচ্ছিল। কিন্তু
হিয়ার এসব বেহায়াপনা অনিন্দ আর সহ্য করতে পারে না। অনিন্দ এসবে বাধা দিলে হিয়ার সাথে অনিন্দের ঝামেলা শুরু হয়। একদিন অনিন্দ হিয়াকে বলে, এসবে কি করে তুমি কাজ পাবে? হিয়া বলে, তুমি জানো না এটাই এখন ট্রেন্ডিং, এখন আর অভিনয়ের দক্ষতা কেউ দেখে না। এসব শুনে অনিন্দ রেগে গিয়ে বলে, এসব ট্রেন্ডিং আমি বুঝি না, আমি শুধু চাই তুমি যে নোংরামিগুলো করছো সেগুলো বন্ধ করো। হিয়া বলে, তোমার কথায় কেন আমাকে সবকিছু বন্ধ করতে হবে? আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি। আমি ইন্ডাস্ট্রিতে আমার অবস্থান তৈরি করেছিলাম আমার অভিনয় দক্ষতা দিয়ে। শুধুমাত্র কিছু ফলোয়ার্সের জন্য আমি আমার সমস্ত পরিশ্রম বৃথা যেতে দেব? কখনোই না। আমি ফলোয়ার্স তৈরি করব, এর জন্য যা যা করা প্রয়োজন আমি করব। অনিন্দের মুখে সব শুনে বর্মন বলে, তাহলে কি ওই সৌম্য ছেলেটা এসবের জন্য দায়ী? অনিন্দ বলে, ওর কারণেই হিয়ার এত অধপতন। হিয়ার হার্ট অ্যাটাকের ভিডিও তৈরি করার আইডিয়াটাও সেই দিয়েছিল। অনিন্দ আরও বলে, আমি হিয়াকে বারবার বুঝিয়েছি এভাবে মানুষের ইমোশন নিয়ে খেলাটা একটা অপরাধ। আমি এসব বলাতেই হিয়ার সাথে আমার ঝামেলা হয়, তবু আমি বারবার চেষ্টা করে গেছি। হিয়া আমার কোনো কথাই শোনেনি। অনিন্দ আরও জানায়, অনিন্দ বারবার হিয়ার সাথে দেখা করতে চেয়েছে, হিয়া রাজি হয়নি। তাই অনিন্দের একটু সন্দেহ হয়েছিল, যার কারণে অনিন্দ হিয়াকে না জানিয়ে ওই রিসোর্টে চলে আসে। হিয়ার রুমে গেলে অনিন্দ দেখতে পায় সৌম্য নিজের হাতে হিয়ার ড্রেস ঠিক করে দিচ্ছে। এটা দেখে অনিন্দ আর নিজের রাগ সামলাতে পারে না। সে কোনো কথা না বলে সৌম্যকে মারতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হিয়া সৌম্যকে চলে যেতে বলে। সৌম্য যখন চলে যায় তখন হিয়া এবং অনিন্দ একে অপরের উপর চিৎকার করছিল। এক পর্যায়ে অনিন্দ রেগে গিয়ে হিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই সময় হিয়া জোরে চিৎকার করে। এই চিৎকারের আওয়াজটাই সৌম্য গাড়িতে ওঠার সময় পেয়েছিল। এই একই ঘটনা সৌম্য বর্মনকে বলেছে, তবে সে বলেছিল একটু ভিন্নভাবে, কিছু ব্যাপার গোপন রেখে। যাই হোক, অনিন্দের কথা শুনে বর্মন বলে, সবই বুঝলাম, তাই বলে ভালোবাসার মানুষটাকে এভাবে মেরে ফেলবে? অনিন্দ বলে, আমি হিয়াকে মারিনি। ভালোবাসার মানুষকে যারা হত্যা করে আমি তাদের দলের না। কাউকে ভালোবাসলে কখনো তাকে প্রাণে মেরে ফেলা যায় না। আমি যে হিয়াকে কী পরিমাণ ভালোবাসতাম এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। পুলিশ স্টেশনের অন্য পুলিশরা তখন আক্ষেপ করে বলছিল, এই সমস্ত ফলোয়ার্স করে ছেলেমেয়েরা সব গোল্লায় যাচ্ছে। এই ছেলেমেয়েগুলো কখনো তাদের বাবা মার কথা চিন্তা করে না। এসব কারণে তাদের বাবা মা কী পরিমাণ লজ্জা ফিল করে তা কেউ একবারও ভাবে না। ভাইরাল হওয়ার নেশায় সবাই নিজেদের উপর উলঙ্গ করে ছাড়ে। ওদের এই সমস্ত কথা শুনে বর্মনের কিছু স্মৃতি মনে পড়ে যায়, যেখানে দেখা যায় একটা ছেলে এবং মেয়ে অশ্লীলতায় মেতে উঠেছে। এসব স্মৃতি মনে পড়ায় বর্মন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। বর্মন নিজের চোখে মুখে পানি ছেটাতে শুরু করে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর বর্মন হিয়ার ভাই পল্লবকে কল করে পুলিশ স্টেশনে ডাকে। পল্লব তখন পর্যন্ত জানতো না হিয়ার মৃত্যু হয়েছে। যখন সে হিয়ার মার্ডারের ব্যাপারটা জানতে পারে, পল্লব অনেক ঘাবড়ে যায়। পল্লবের স্ত্রীও খবরটা শোনার পর ঘাবড়ে গিয়ে পল্লবকে জিজ্ঞেস করে, সেদিন রাতে তো তুমি গিয়েছিলে হিয়ার কাছে, তুমি কি কিছু করেছো? পল্লব বলে, হিয়ার কাজ আমার একদম পছন্দ না, এসব নিয়ে ওর সাথে আমার ঝামেলা ছিল, তাই বলে কি নিজের বোনকে আমি নিজের হাতে মেরে ফেলবো? পল্লবের স্ত্রী বলে, তাহলে তোমাকে পুলিশ স্টেশনে ডেকেছে কেন? পল্লব বলে, আমি কি জানি, যেহেতু ডেকেছে আমি যাব। এরপর পল্লব পুলিশ স্টেশনে আসে। পুলিশ স্টেশনে বসে পল্লব অতীতের স্মৃতি ভাবতে থাকে। হিয়া যখন লক্ষ্মী সিরিয়ালে কাজ করত তখন সে ছিল সকলের চোখের মণি। গ্রামের সবাই হিয়ার সিরিয়াল অনেক পছন্দ করত। এটা নিয়ে হিয়ার বাবার সবসময় গর্ব করত। সে সবসময় পল্লবের সাথে হিয়ার সম্পর্ক এত বেশি খারাপ ছিল না। একদিন পল্লব হিয়াকে বলে, এমন সিরিয়াল করা বাদ দিয়ে এবার বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করো। হিয়া বলে, এখন আমি বিয়ে করতে পারবো না, আগে আমি আমার ক্যারিয়ার তৈরি করতে চাই। পল্লব ঠাট্টা করে বলে, এটা আবার ক্যারিয়ার হলো নাকি, যত সব নষ্টামি। ক্যারিয়ার নিয়ে যদি ভাবো তাহলে এসব নষ্টামি বাদ দিয়ে চাকরি বাকরি খোঁজো। পল্লবের কথার জবাবে হিয়া বলে, তোর কাছে এসব নষ্টামি হতে পারে, আমার কাছে এটা একটা শিল্প। পল্লব এসব নিয়ে ভেবেই যাচ্ছিল, কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না। এর মাঝে বর্মন আসে। বর্মন পল্লবকে জিজ্ঞেস করে, আপনার বোনের আসলে কী নিয়ে ঝামেলা ছিল আপনার মধ্যে? পল্লব বলে, ওর সাথে ঝামেলাটা শুরু হয় ওর এসব নোংরামির জন্য। ওর এসব নোংরা ফটোশ্যুটের কারণে বউ বাচ্চা নিয়ে গ্রামে থাকা আমাদের ঝামেলা হয়ে যায়। একদিন পল্লব হিয়াকে এসব নিয়ে অনেক বকাঝোকা করে। সেদিন পল্লব বলেছিল, এসব নোংরামি যদি করতেই হয় অন্য কোথাও গিয়ে কর, এখানে এসব হবে না। জবাবে হিয়া বলেছিল, তোদের কাছে যেটা নোংরামি আমার কাছে স্বপ্ন। সে সময় পল্লবের স্ত্রীও হিয়ার বিরোধিতা করে বলে, হিয়া যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাব। হিয়ার মতো মেয়ের সাথে একা বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। এসব শুনে হিয়া বলছিল, তোমাদেরকে কোথাও যেতে হবে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি এই বাড়িতে পড়েছিলাম আমার বাবার জন্য। বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমি বাবাকে দেখার মধ্যে মাঝে মাঝে আসবো। ওই দিনই হিয়া তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে চলে যায়। ওই দিনের পর থেকে হিয়া শহরে ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করে। পল্লবের মুখে সব গল্প শুনতে শুনতে বর্মন পল্লবের বাড়ি বিক্রির কাগজটা দেখতে থাকে। সমস্ত কাগজ চেক করার পর বর্মন বলে, আপনি এতক্ষণ যে ঝামেলার কথা বললেন সেটা তো খুচরো ঝামেলা, আসল ঝামেলা তো এই কাগজে।
এখানে আমরা জানতে পারি প্রথম দিন পল্লব বাড়ি বিক্রির কাগজ সিগনেচার করার জন্য হিয়ার ফ্ল্যাটে গেলেও পরদিন যখন রিসোর্টে গিয়েছিল তখন পল্লব অন্য একটা পেপার নিয়ে গিয়েছিল। সে পেপারে লেখা ছিল হিয়া তার সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি পল্লবকে দিচ্ছে। পল্লব এই পেপারটিতে সিগনেচার নেওয়ার জন্য হিয়ার সাথে জোর জবরদস্তি করে। এটা করলে হিয়ার পারমিশন ছাড়াই পল্লব তার সমস্ত পৈতৃক সম্পত্তি বিক্রি কিংবা যা খুশি তাই করতে পারত। হিয়া এই পেপারে সিগনেচার করতে রাজি হয়নি, যার কারণে পল্লবের সাথে তার ঝামেলা হয়। পল্লব সিগনেচার করার জন্য জোর করতে থাকে। হিয়া বলে, এই পেপার আমি আগে আমার লয়ারকে দেখাবো, সে যদি আমাকে সিগনেচার করতে বলে তাহলে করব। পল্লব হিয়ার হাতে জোর করে কলম দিয়ে সিগনেচার করতে বলে। তখন হিয়া রেগে গিয়ে সমস্ত পেপার ছিঁড়ে ফেলে। প্রেজেন্ট টাইমে বর্মন পল্লবকে বলে, আপনি আপনার স্ত্রীর সাথে প্ল্যান করে আপনার বোনকে হত্যা করেছেন, কারণ আপনি ভালোভাবেই জানেন আপনার বোনের মৃত্যু হলে সব প্রপার্টি আপনি একা পাবেন। পল্লব বারবার বলতে থাকে, বিশ্বাস করুন আমি করিনি, আপনি কল করার আগ পর্যন্ত আমি জানতামও না হিয়ার মৃত্যু হয়েছে। পল্লবের স্টেটমেন্ট নেওয়ার পর বর্মন পল্লবকেও ছেড়ে দেয়। এরপর বর্মন হিসাব মেলানোর চেষ্টা করে খুনটা কে করতে পারে, কিন্তু তার হিসাব কিছুতেই মেলে না। এর পরের দিন খাসনবিস পল্লবকে ডেকে বলে, পোস্টমর্টেমের কাজ শেষ হয়েছে, এবার আপনারা ডেড বডি বাড়িতে নিয়ে গিয়ে সৎকার করুন। পল্লব বলে, আমার বাবার বয়স হয়েছে, বাবা হিয়াকে অনেক ভালোবাসত, হিয়ার ডেড বডি দেখলে সে কিছুতেই সহ্য করতে পারবে না, তাই আপনারা এখানেই সৎকার করার ব্যবস্থা করুন। পল্লবের কথা মতো পুলিশের তত্ত্বাবধানে হিয়ার সৎকার করা হয়। এরপর গ্রামে ফিরে যাওয়ার সময় পল্লব তার স্ত্রীকে বলে, আমার মনে হয় হিয়ার ডেড বডি বাড়িতে নিয়ে এসে সৎকার করাই ভালো ছিল, বাবাকে ছাড়া এভাবে হুট করে ডেড বডি পুড়িয়ে ফেলায় হয়তো পুলিশ আমাকে আরও বেশি সন্দেহ করছে। এদিকে পুলিশ নিজেদের মতো করে রিসোর্টের আশেপাশে ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশন করে খাসনবিস জানতে পারে ওই রাতে সৌম্য আরও একবার রিসোর্টে গিয়েছিল। তাই বর্মন আবারও সৌম্যকে পুলিশ স্টেশনে ডেকে জিজ্ঞাসাবাদ করে। সৌম্য বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম। মূলত ওই রাতে অনিন্দের মার খেয়ে রিসোর্ট থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর সৌম্য খেয়াল করে ফোনের চার্জারটা রিসোর্টেই ফেলে এসেছে, তাই চার্জার নেওয়ার জন্য সৌম্য আবারও রিসোর্টে যায়। ততক্ষণে অনিন্দ চলে গেছে। অনিন্দের আচরণের জন্য হিয়া সৌম্যের কাছে ক্ষমা চায়, কিন্তু সৌম্য তখন প্রচণ্ড রেগেছিল। সৌম্য বলে, কাল সকালেই আমি তোর ভিডিওটা আপলোড করে তোর সমস্ত চ্যাপ্টার ক্লোজ করে দেব, কাল সকালেই তুই আমার রিসোর্ট ছেড়ে চলে যাবি। হিয়া সৌম্যকে বারবার রিকোয়েস্ট করে যেন এভাবে ভিডিওটা হুট করে আপলোড করা না হয়, কিন্তু সৌম্য হিয়ার কোনো কথাই শোনে না। হিয়া সৌম্যকে বাধা দেওয়ার চেষ্টা করলে সৌম্য হিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রিসোর্ট থেকে বের হয়ে যায়। সবকিছু শুনে বর্মন বলে, গল্পটা তো ভালোই তৈরি করেছ। সৌম্য বলে, এটা মোটেও গল্প না, হিয়ার হার্ট অ্যাটাকের ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল, ভেবেছিলাম নেক্সট ভিডিওটা কয়েকদিন পরেই আপলোড করব, কিন্তু এসব ঝামেলার কারণে ডিসিশন নেই ভিডিওটা যত দ্রুত সম্ভব আপলোড করে এই ঝামেলা থেকে নিজেকে বের করব। তাই পরের দিন সকাল 6টায় আপলোড করি। এরপর সকাল 9টায় জানতে পারি তার মৃত্যু হয়েছে। সৌম্যের কথাগুলো শোনার পর বর্মনের সন্দেহ হয় খুনটা হয়তো সৌম্যই করেছে, তাই বর্মন সৌম্যকে অ্যারেস্ট করে লকআপে আটকে রাখতে বলে। এর মাঝে কেউ একজন বর্মনকে কল করে কেয়ারটেকার শ্যামলালের ব্যাপারে কিছু ইনফরমেশন দেয়, তাই বর্মন আর এক মুহূর্ত দেরি না করে নিজের রিসোর্ট থেকে শ্যামলালকে ধরে নিয়ে আসে। এরপর শ্যামলালের কাছে জানতে চায় ওই রাতে সে কোথায় ছিল। শ্যামলাল জানায় নিজের বাড়িতে যায়নি সে, শ্যামলাল গিয়েছিল তার প্রেমিকা ঝুমার সাথে দেখা করতে। ঘরে অসুস্থ বউ রেখে বাইরে প্রেমিকার সাথে নষ্টামি করায় শ্যামলালকে কিছু কথা শুনিয়ে দেয় বর্মন। এর মাঝে বর্মনের সিনিয়র অফিসার কল করে কেসের আপডেট জানতে চায়। বর্মন বলে, এখন পর্যন্ত কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যায়নি। সিনিয়র অফিসার বর্মনের উপর রাগারাগি করে বলে, 48 ঘন্টা পেরিয়ে গেছে, একটু তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করুন, পুরনো পদ্ধতিটা বাদ দিয়ে যুগের সাথে নিজেকে আপডেট করুন, স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করুন। সিনিয়র অফিসারের এসব কথা শুনে বর্মনের মনে পড়ে তার মেয়েও তাকে সবসময় আপডেট হওয়ার জন্য বলতো। বর্মনের মেয়ে তাকে স্মার্টফোন, গুগল কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করা শেখানোর চেষ্টা করে, কিন্তু বর্মনের এসব ভালো লাগে না। তবুও মেয়ের জোড়াজুড়িতে বর্মন স্মার্টফোন ব্যবহার করতে শুরু করে, কিন্তু এর কিছুদিন পরেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হঠাৎ করে বর্মনের মেয়ের একটা অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে সে তার বয়ফ্রেন্ডের সাথে অনৈতিক কাজে লিপ্ত ছিল। ভিডিওটা বর্মন নিজেও দেখেছে। এই ঘটনার পর বর্মন তার মেয়ের সাথে রাগারাগি করে বলেছিল, এই তোমার স্মার্টনেসের নমুনা, সারা পৃথিবীর লোক তোমার এই সমস্ত নোংরামি দেখেছে। এই ঘটনার পর বর্মনের মেয়েও অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। সেও কখনো কল্পনা করেনি তার ভিডিওটা এভাবে ভাইরাল হয়ে যাবে। পরদিন সকালে বর্মন তার মেয়ের রুমে গেলে দেখতে পায় সে আত্মহত্যা করেছে। ওই ঘটনার পর বর্মনের মেয়ে লজ্জায় নিজের বাবাকে মুখ দেখাতে পারেনি, তাই সে ভয়ানক ডিসিশন নিয়েছে। মেয়ের মৃত্যুর পর বর্মন অনেক ভেঙে পড়ে। একমাত্র মেয়েটা তাকে ছেড়ে চলে গেছে। মেয়েটার মৃত্যুর পর থেকে বর্মনের জীবন এলোমেলো হয়ে যায়। যাই হোক, হিয়ার গল্পে ফেরা যাক। হিয়ার জীবনও খুব একটা গোছালো ছিল না। হিয়া যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, অর্থাৎ অনিন্দ, ছিল বিবাহিত।
ঘরে স্ত্রীকে রেখে বাইরে হিয়ার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। অনিন্দ সচরাচর নিজের স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাত দিয়ে বাড়িতে না গিয়ে হিয়ার সাথে রাত কাটাত। এরকমই এক রাতে অনিন্দর স্ত্রী হঠাৎ করে হিয়ার ফ্ল্যাটে চলে আসে। হিয়া এবং অনিন্দ তখন অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল। অনিন্দর স্ত্রী অনিন্দকে হিয়ার ফ্ল্যাটে হাতে নাতে ধরে। অনিন্দর স্ত্রী চিৎকার করতে শুরু করলে হিয়া তাকে বলে, আপনার হাজব্যান্ডকে আমি এখানে ডেকে আনিনি, সে নিজ ইচ্ছায় আমার কাছে এসেছে, পারলে নিজের হাজব্যান্ডকে নিজের কাছে আটকে রাখুন। অনিন্দের স্ত্রী বলে, তুমি আমার সংসার ভেঙেছ, তুমি কি ভেবেছ সুখে থাকবে? আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দেব না। ব্যাপারটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল, তাই অনিন্দ জোর করে তার স্ত্রীকে সেখান থেকে নিয়ে চলে যায়। পুলিশ নিজেদের ইনফরমারদের সাহায্যে অনিন্দের স্ত্রীর ব্যাপারটাও জানতে পারে। এরপর অদিতি এবং খাসনবিস অনিন্দের স্ত্রীর সাথে কথা বলতে চায়। অনিন্দের স্ত্রী বলে, আমি এখন আর অনিন্দের সাথে থাকি না, অনেকদিন আগে আমাদের সেপারেশন হয়ে গেছে, এখন কেন এসবের মধ্যে আমাকে জড়ানো হচ্ছে? খাসনবিস জিজ্ঞেস করে, আপনাদের সেপারেশন কি হিয়ার কারণেই হয়েছে? অনিন্দের স্ত্রী বলে, অবশ্যই, কাজের কথা বলে রাতের পর রাত হিয়ার সাথে কাটাতো, আমাদের একমাত্র সন্তানেরও ঠিকমতো খোঁজ নিত না, সেপারেশন হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। খাসনবিস জিজ্ঞেস করে, আপনি কি হিয়ার ফ্ল্যাটে গিয়ে তাকে হুমকি দিয়েছিলেন? অনিন্দের স্ত্রী বলে, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে একই কাজ করতো, কিন্তু ওই দিনের পর থেকে অনিন্দ অনেক বেশি উগ্র আচরণ করে, সারাক্ষণ মদ খেয়ে থাকে, যাকে তাকে হুমকি দেয়, এগুলো স্বভাবে পরিণত হয়েছে তার। ধীরে ধীরে সে একটা সাইকো হয়ে উঠছিল, কিছু বললেই সুইসাইড করার হুমকি দিত। অদিতি অনিন্দের স্ত্রীকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় হিয়ার মার্ডারের সাথে অনিন্দের সম্পর্ক আছে? অনিন্দের স্ত্রী বলে, আমি কিভাবে জানবো, আমি শুধু এতটুকু বলতে পারি, সে সামনে থেকে দেখলে যতটা সহজ সরল, বাস্তবে ততটা না। খাসনবিস জিজ্ঞেস করে, আপনার বাবা তো অনেক পাওয়ারফুল একজন লোক, এমনও তো হতে পারে আপনি হিয়ার উপর প্রতিশোধ নিয়েছেন। সে তখন বলে, আমার যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগেই নিতাম, আর তাছাড়া হিয়া কোন রিসোর্টে ছিল এটা আমার জানার কথা না। আপনারা যেভাবে আমাকে দোষারোপ করছেন, আপনাদের কাছে কি কোনো এভিডেন্স আছে? অদিতি এবং খাসনবিস কোনো জবাব দিতে পারে না। অন্যদিকে বর্মন হিয়ার ফ্ল্যাটে গিয়ে হিয়ার ফোন এবং ল্যাপটপ চেক করে। এর মাঝে বর্মনের ইনফর্মার সিরাজ বর্মনকে কল করে বলে, সৌম্যর ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি, কোথাও কোনো নেগেটিভ ক্লু পাইনি। সৌম্য যাদের সাথে কাজ করে তাদের সাথে কথা বলেও সন্দেহজনক কিছু জানতে পারিনি। সৌম্যর সাথে কাজ করেছে এমন কিছু মেয়ের সাথে কথা বলেছিলাম, তারাও বলেছে সৌম্য অনেক ভালো। মেয়েরা স্বীকার করেছে রিসোর্টে সিসিটিভি ক্যামেরা থাকলে তাদের আনকমফোর্টেবল ফিল হয়, তাই মেয়েরাই সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখতে বলে। সব শুনেও বর্মন সিরাজকে বলে আরেকটু ভালো করে খোঁজ খবর নিতে। এরপর আমরা হিয়ার বাবাকে দেখতে পাই। হিয়ার বাবা হিয়ার শ্রাদ্ধের আয়োজন করতে চাইলে পল্লব বলে, এই বাড়িতে সেটা হবে না, আজকাল মানুষ মন্দিরে ছোট করে আয়োজন করে, যদি শ্রাদ্ধ করতে চাও তাহলে কোনো মন্দিরে গিয়ে করো। পল্লবের স্ত্রী বলে, তোমার বোনের মৃত্যু অপঘাতে হয়েছে, শ্রাদ্ধ তো করতেই হবে, আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। পল্লব বলে, আমি বরং শ্রাদ্ধের জন্য কিছু কার্ড ছাপিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেব, এতে করে সবাই ভাববে হিয়ার ভাই হিসেবে আমি অনেক দায়িত্ব পালন করেছি। পল্লবের স্ত্রী বলে, কার্ড ছাপিয়ে সবার আগে ওসি বর্মনকে দেবে, এতে করে তোমার অপর থেকে তার সন্দেহ কিছুটা কমবে। প্ল্যান অনুযায়ী পল্লব কার্ড ছাপিয়ে বর্মনকে কল করে জানিয়ে দেয় সে হিয়ার শ্রাদ্ধের আয়োজন করছে। বর্মন ওই সময় হিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করছিল। বর্মন এক এক করে হিয়ার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ছবি এবং সেখানকার প্রত্যেকটা কমেন্ট চেক করে। এর মাঝে একটা ছেলের কমেন্ট বর্মনের নজরে পড়ে। এই ছেলেটা হিয়ার সব পোস্টেই কমেন্ট করত। বর্মন ওই ছেলেটাকে টার্গেটে রাখে। পরদিন পল্লব একটা মন্দিরে হিয়ার শ্রাদ্ধের আয়োজন করে। শ্রাদ্ধের অনুষ্ঠানে পুলিশ অফিসাররা তো এসেছিল, সেই সাথে অনিন্দ, সৌম্য এবং সোমলাল সবাই উপস্থিত ছিল। শুধু তাই না, অসংখ্য সাংবাদিকও এসেছিল। মন্দিরে যখন হিয়ার শ্রাদ্ধ চলছিল ওই সময় বর্মন ওই ছেলেটাকে দেখতে পায়, যে ছেলেটা হিয়ার সব পোস্টে কমেন্ট করত। বর্মন ছেলেটাকে ফলো করে, কিন্তু তার আগেই ছেলেটা মন্দির থেকে বের হয়ে যায়। বর্মন শ্যামলালের কাছে ছেলেটার ব্যাপারে জানতে চায়। সে জানায় ছেলেটার নাম নারায়ণ। যেদিন হিয়ার মৃত্যু হয়েছে ওই দিন সকালে নারায়ণও রিসোর্টের সামনে এসেছিল। বর্মন শ্যামলালের কাছ থেকে নারায়ণের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে যায়। ওই সময় নারায়ণ বাড়িতে ছিল না, সে ছিল পুকুর ঘাটে। নারায়ণ পুকুর ঘাটে মাথা ন্যাড়া করছিল। এরপর সে কলা পাতায় কিছু খাবার নিয়ে কাককে খাওয়ার জন্য ধান খেতে নিয়ে যায়। মূলত কেউ মারা গেলে তাদের শ্রাদ্ধের সময় এমনটা করা হয়, হয়তো নারায়ণের কোনো আপনজনের মৃত্যু হয়েছে। নারায়ণ যখন শ্রাদ্ধের নিয়মকানুন পালন করছিল তখন বর্মন তার বাড়িতে ঢুকে নারায়ণের ঘরে জিনিসপত্র চেক করে। নারায়ণের ঘরের দেওয়ালে হিয়ার লক্ষ্মী ক্যারেক্টারের অনেকগুলো ছবি টাঙানো ছিল। বোঝাই যাচ্ছিল নারায়ণ তার অনেক বড় ফ্যান। বর্মন নারায়ণের একটা ডায়েরি খুঁজে পায়, সেখানেও লক্ষ্মীকে উদ্দেশ্য করে অনেক কিছু লেখা। এর মধ্যে একটা লেখা ছিল হিয়ার ড্রেস আপ নিয়ে। হিয়াকে উদ্দেশ্য করে সে লিখেছিল, তুমি এমন অশ্লীল ছবি কেন আপলোড করো, সবাই তোমাকে বাজেভাবে দেখে, আমার ভালো লাগে না। বর্মন নারায়ণের ঘরে আরও কিছু জিনিস চেক করতে থাকে। বর্মন কিছু পোড়া কাপড়ের টুকরো দেখতে পায়। এর মাঝে নারায়ণ ঘরে চলে আসে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হিয়ার মৃতদেহ যখন পোড়ানো হয়েছিল তখন সেখানে নারায়ণও ছিল।
তবে সে সবার চোখের আড়ালে লুকিয়েছিল। সবাই চলে যাওয়ার পর নারায়ণ মৃতদেহ পোড়ানোর স্থানে যায়। সেখান থেকে হিয়ার কাপড়ের একটা টুকরো তুলে নেয় নারায়ণ। এরপর সে পোড়া কাপড়ের টুকরোটা নিজের গালের উপর জড়িয়ে কান্না করতে শুরু করে। হিয়ার জন্য তার এমন আবেগ দেখে মনে হচ্ছিল সে হিয়াকে অনেক ভালোবাসে। যাই হোক, প্রেজেন্ট টাইমে বর্মন নারায়ণকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে। নারায়ণ জানায় কিছুদিন আগেই নারায়ণের মায়ের মৃত্যু হয়েছে। নারায়ণের আপন বলতে কেউ নেই। বগুড়া রিসোর্টে কেয়ারটেকার শ্যামলাল নারায়ণের পরিচিত, তাই মায়ের শ্রাদ্ধের ব্যাপারে কথা বলার জন্য সে ওখানে গিয়েছিল। ওই সময় সে রিসোর্টের বেলকনিতে হিয়াকে দেখতে পায়। হিয়াকে দেখে তার প্রচুর অবাক হয়, কারণ সে জানতো হিয়া মারা গেছে। এরপর নারায়ণ অতীতের কিছু ঘটনা বলতে শুরু করে। নারায়ণের মা হিয়ার মানে লক্ষ্মীর অনেক বড় ফ্যান ছিল। একদিন নারায়ণ তার মাকে জানায় লক্ষ্মী তাদের গ্রামের কাছাকাছি একটা রিসোর্ট উদ্বোধন করতে এসেছে। নারায়ণের মা এই কথাগুলো শুনে বলে, লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে আয়। নারায়ণ বলে, ধুর, ওরা বড় মাপের মানুষ, ওরা কি আর আমাদের বাড়িতে আসে? নারায়ণের মা বলবি আমি বেশি দিন বাঁচব না, মরার আগে ওকে একবার দেখতে চাই, তাহলে ঠিক আসবে। মায়ের ইচ্ছে পূরণ করতে নারায়ণ লক্ষ্মী অর্থাৎ হিয়ার সাথে দেখা করতে চায়। হিয়া তখন অনিন্দের রিসোর্ট উদ্বোধন করছিল। নারায়ণ যখন হিয়াকে নিজের মায়ের অসুস্থতার ব্যাপারে জানায়, হিয়া নারায়ণের মায়ের সাথে দেখা করতে আসে। প্রোগ্রাম শেষে হিয়া অনিন্দকে সাথে নিয়ে তার বাড়িতে আসে। হিয়াকে দেখে নারায়ণের মা অনেক খুশি হয়। নারায়ণের মা হিয়াকে বলে, তুমি আমার ঘরের লক্ষ্মী, আমি সবসময় প্রার্থনা করি তোমার মতো একটা লক্ষ্মী যেন আমার ছেলের বউ হয়ে আসে। আমার 2বার হার্ট অ্যাটাক হয়েছে, আমি হয়তো আর কখনো সুস্থ হব না। হিয়া বলে, আপনাকে তো সুস্থ হতেই হবে, ছেলের বিয়ে দিতে হবে না? আমরা সবাই আপনার ছেলের বিয়েতে আসব। নারায়ণের মা বলে, তুমি এসো না আমার ছেলের বউ হয়ে। নারায়ণের মায়ের এমন কথায় লক্ষ্মী একটু বিব্রত বোধ করে। এরপর নারায়ণের মা হিয়াকে একটা ফটো ফ্রেম দেখায়, যেখানে নারায়ণের ছবির পাশে লক্ষ্মীর ছবি ছিল। নারায়ণের মা মনে প্রাণে চাইতো লক্ষ্মী তার ছেলের বউ হবে। মায়ের ইচ্ছাটাই হয়তো ধীরে ধীরে নারায়ণের আকাঙ্ক্ষায় পরিণত হয়। নারায়ণও স্বপ্ন দেখতে শুরু করেছিল লক্ষ্মী তার বউ হবে। গল্প শুনতে শুনতে পুলিশ অফিসাররা নারায়ণকে নিয়ে নারায়ণের বাড়িতে যায়। নারায়ণ অফিসারদেরকে দেখিয়ে দেয় লক্ষ্মী কিভাবে তার মায়ের বিছানায় বসে গল্প করেছিল। এরপর নারায়ণ জানায়, হিয়াকে সামনে থেকে দেখার পর নারায়ণের মা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। একদিন হিয়া তার একটা ইন্টারভিউতে বলেছিল, বিয়ে করলে আমি গ্রামের কোনো সহজ সরল ছেলেকে বিয়ে করব। এটা দেখার পর নারায়ণ এবং নারায়ণের মায়ের স্বপ্ন আরও বেশি তীব্র হয়। তারা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে হিয়া অর্থাৎ লক্ষ্মী তাদের ঘরের বউ হবে। কিন্তু হিয়া যখন সোশ্যাল মিডিয়ায় নিজের বোল্ড ছবি আর ভিডিও আপলোড করা শুরু করলো, নারায়ণ তখন হিয়ার প্রতিটা পোস্টে কমেন্ট করত, প্লিজ লক্ষ্মী, তুমি এভাবে নিজেকে উন্মুক্ত করো না। অন্যদিকে টিভিতে হিয়ার কোনো সিরিয়াল না চলায় হিয়াকে দেখতে না পেয়ে নারায়ণের মা আবারও অসুস্থ হতে শুরু করে। একদিন নারায়ণের মা নিজের বিয়ের শাড়ি আর নিজের জমানোর সমস্ত গহনা নারায়ণের হাতে দিয়ে বলেছিল, আমি আর কতদিন বাঁচবো জানি না, তুই এগুলো আমার বৌমা লক্ষ্মীকে দিবি। এসব দেখে নারায়ণ অনেক ইমোশনাল হয়ে যায়। এই সব কিছুদিন পরে নারায়ণ রাস্তায় হিয়াকে দেখতে পায়। ওই দিন হিয়া সৌম্য রিসোর্টে যাচ্ছিল। হিয়াকে দেখে নারায়ণ ম্যাডাম ম্যাডাম বলে চিৎকার করে। ওই দিন বাড়িতে ফিরে নারায়ণ অনেক আনন্দের সাথে তার মাকে বলেছিল, আজ তোমার লক্ষ্মীকে দেখেছি। নারায়ণের মাও অনেক খুশি হয়। কিন্তু এর কিছুক্ষণ পরেই দেখানো হয় লক্ষ্মী হার্ট অ্যাটাকে মারা গেছে। এই নিউজটা টিভিতে দেখার পর নারায়ণের মা তৃতীয়বার হার্ট অ্যাটাক করে এবং তার মৃত্যু হয়। এরপর নারায়ণ তার মায়ের শ্রাদ্ধের ব্যাপারে কথা বলতে শ্যামলালের কাছে গেলে রিসোর্টে গিয়ে সে আবারও হিয়াকে দেখতে পায়। নারায়ণ কনফার্ম হওয়ার জন্য শ্যামলালের কাছে জানতে চায় ওটা লক্ষ্মী সিরিয়ালের লক্ষ্মী কিনা। শ্যামলাল বলে, তুই যে দেখেছিস সেটা কাউকে বলিস না, তাহলে আমি বিপদে পড়ব। নারায়ণ জিজ্ঞেস করে, সে বেঁচে আছে তাহলে টিভিতে কেন মৃত্যুর খবর দেখানো হচ্ছে? শ্যামলাল বলে, আরে ওসব নাটক, ফলোয়ার্স বাড়ানোর জন্য ধান্দা। এসব শুনে নারায়ণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নারায়ণ সারা রাত ঘুমাতে পারে না, কারণ হিয়ার মৃত্যুর নিউজ পেয়েই তো তার মা মারা গেছে। নারায়ণ সিদ্ধান্ত নেয় হিয়াকে জানাবে তার একটা মিথ্যার জন্য নারায়ণের মায়ের মৃত্যু হয়েছে। তাই গভীর রাতে নারায়ণ হিয়ার সাথে দেখা করতে চায়। হিয়া নারায়ণকে বলে, আপনি কাল দিনে আসুন। নারায়ণ বলে, আপনি আমাকে চিনতে পারছেন না, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমার মা আপনাকে ছেলের বউ বানাতে চেয়েছিল। এরপর নারায়ণ তার মায়ের দেওয়া শাড়ি আর গয়না দেখিয়ে বলে, এগুলো আমার মা আপনাকে দিয়েছে, আপনার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। হিয়া বলে, আপনার মা মারা গেছে, আমি কি করতে পারি? আপনি যা বলার কাল দিনে এসে বলবেন। নারায়ণ বলে, আমি যা বলার এখনই বলবো, আপনার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে, আপনাকে আমার কথা শুনতেই হবে। হিয়া রুমের দরজা বন্ধ করে বলার চেষ্টা করলে নারায়ণ বাইরে থেকে দরজা ধাক্কা দিতে শুরু করে। এতে হিয়া ছিটকে গিয়ে ওয়ালের সাথে ধাক্কা খায়। মাথায় জোরে আঘাত পাওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়। হিয়ার মৃত্যুতে নারায়ণ অনেক ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর নারায়ণ তার মায়ের দেওয়া জিনিসগুলো দিয়ে হিয়াকে সাজিয়ে দেয়। নারায়ণের মা লক্ষ্মীকে যেই সাজে ছেলের বউ হিসেবে দেখতে চেয়েছিল, নারায়ণ হিয়াকে ঠিক সেভাবেই সাজিয়ে দেয়। সিন প্রেজেন্টে চলে আসে। নারায়ণ যেহেতু সবকিছু স্বীকার করেছে, তাই হিয়ার হত্যার দায়ে নারায়ণের জেল হয়। নারায়ণ বর্মনকে রিকোয়েস্ট করে বলে,
আমার মায়ের শ্রাদ্ধের কাজ বাকি আছে, আমাকে সম্পন্ন করার সুযোগ দিন। বর্মন রাজি হয়। পরের দিন শ্রাদ্ধের রীতি সম্পন্ন করার জন্য নারায়ণকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সমস্ত রীতি পালন করার পর কাপড় চেঞ্জ করে রায়ান তার মায়ের ঘরে যায়, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও নারায়ণ ঘর থেকে বের হয় না দেখে পুলিশ অফিসাররা দরজা ধাক্কাতে শুরু করে। তাতেও নারায়ণ দরজা খোলে না, তাই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে, আর ভেতরের চোখে দেখতে পায় নারায়ণের ডেড বডি ঝুলছে। প্রিয় মানুষটার হত্যার দায় মাথায় নিয়ে বেঁচে থাকার বদলে মৃত্যুটাকেই উত্তম মনে করেছে সে। বর্মন নারায়ণের সৎকারের ব্যবস্থা করে। এভাবেই একটা ভুলের কারণে চলে যায় তিনটা প্রাণ। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।